শেখ হাসিনার পতন মানে ঘটনাটা বেশ নাটকীয় ছিল, তাই না? একসময় যিনি আন্তর্জাতিকভাবে পরিচিত ছিলেন মানবতার জননী হিসেবে। হুম, তিনি আবার ক্ষমতাচ্যুত হলেন ছাত্র বিক্ষোভের মুখে। দেশের ভেতরে অনেকের কাছে তো তিনি অন্যরকম ভাবমূর্তি পেয়েছিলেন শেষের দিকে। হ্যাঁ, তো আজকের এই আলোচনায় আমরা একটু গভীরে যাব, বোঝার চেষ্টা করব কিভাবে গণতন্ত্রের প্রতীক হয়ে ওঠা একজন নেত্রী ধীরে ধীরে যাকে বলে কর্তৃত্ববাদী হয়ে উঠলেন। ঠিক। আর তার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে যে নতুন অন্তর্বর্তী সরকার এসেছে, তাদের সামনেই বা কি চ্যালেঞ্জ, আমরা মূলত একটা ডকুমেন্টারি সূত্র ধরেই এগোব। আচ্ছা, শুরুটা করা যাক তার উত্থান দিয়ে। ১৯৭৫ সালের সেই ঘটনা তো আমরা সবাই জানি। বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর পরিবারের বেশিরভাগ সদস্যকে হারানো। হ্যাঁ, সেই ট্র্যাজেডি। তারপর দীর্ঘ নির্বাসন। ফিরে এসে যখন ৯৬ সালে প্রধানমন্ত্রী হলেন, তখন তো একটা বিরাট আশা তৈরি হয়েছিল, তাই না? অবশ্যই, গণতন্ত্রের একটা নতুন যাত্রা। কিন্তু সূত্রগুলো বলছে হয়তো সেই ব্যক্তিগত ট্র্যাজেডি, সেই গভীর ক্ষত তার মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করেছিল। যার ফলে বিরোধীদের প্রতি একটা অবিশ্বাস, শত্রু ভাবা। অনেকটা সেরকমই। সূত্র ইঙ্গিত দেয় এই মানসিকতাই হয়তো তাকে ক্রমশ কঠোর শাসনের দিকে ঠেলে দিয়েছিল। ভিন্নমত সহ্য করার ক্ষমতা কমে আসছিল। আর সেটারই প্রতিফলন কি আমরা দেখি এই দমন পীড়নের অভিযোগগুলোতে। যেমন ধরুন গুমের ঘটনাগুলো, সাজেদুল ইসলাম সুমন বা ধরুন হুমাম কাদের চৌধুরী। হুমাম কাদের চৌধুরীকে তো সেই কুখ্যাত আয়না ঘরে আটকে রাখার অভিযোগ আছে। ডিজিএফআই পরিচালিত একটা গোপন বন্দিশালা, যেখানে নির্যাতনের কথাও শোনা যায়। ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যাদের যুক্তরাজ্য ট্রেনিং দিয়েছিল সন্ত্রাস দমনের জন্য, তাদের বিরুদ্ধেও তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এসব অভিযোগ উঠল এবং বেশ গুরুত্বপূর্ণভাবে। পরিস্থিতি এমন দাঁড়ালো যে ২০২১ সালে আমেরিকা র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিল। আবার দেখুন, বিরোধী নেত্রী খালেদা জিয়াকেও কিন্তু জেলে যেতে হলো। রাজনৈতিক প্রতিপক্ষকে একেবারে নিষ্ক্রিয় করে দেওয়ার চেষ্টা। সূত্রগুলো সেভাবেই ব্যাখ্যা করে। এমনকি একজন আইনজীবী, রাজন ব্যাপারী, একটা বই প্রকাশের পর অপহৃত হয়েছিলেন বলেও জানা যায়। সমালোচনার জায়গাটা একদম সংকুচিত হয়ে এসেছিল। কিন্তু এত কিছুর পরেও ২০২৪-এ ছাত্ররা রাস্তায় নামল। শুরুটা তো ছিল সরকারি চাকরির কোটা সংস্কারের দাবি দিয়ে। হ্যাঁ, কোটা সংস্কার। অনেকের ধারণা ছিল এই ব্যবস্থাটা শাসক দলের সমর্থকদের বেশি সুবিধা দিচ্ছে। কিন্তু স্ফুলিঙ্গটা দাবানল হল সরকারের প্রতিক্রিয়ায়। দমন করতে গিয়ে। ঠিক। সূত্র অনুযায়ী বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়। শত শত ছাত্র নিহত হওয়ার অভিযোগ ওঠে। গুলি, গণকবর এসব খবর আসতে থাকে। ঢাকার বিশ্ববিদ্যালয়ের দেয়ালে আঁকা সেই ছবিগুলো, নিরস্ত্র ছাত্রের ওপর নিরাপত্তা বাহিনীর গুলি চালানোর দৃশ্য, ওগুলো তো খুব আলোড়ন তুলেছিল। হ্যাঁ, ওই নৃশংসতাই আসলে দেশব্যাপী ছাত্রদের প্রতি একটা সহানুভূতির জন্ম দেয়। জনরোষ বাড়তে থাকে। তাহলে টার্নিং পয়েন্ট কোনটা ছিল? কোন ঘটনায় সরকারের নিয়ন্ত্রণটা পুরোপুরি চলে গেল? সূত্র বলছে মূল মুহূর্তটা ছিল যখন নবনিযুক্ত সেনাপ্রধান সরাসরি গুলি চালানোর নির্দেশটা মানতে অস্বীকার করেন। উনি আবার সম্পর্কে হাসিনার আত্মীয়ই ছিলেন। ও আচ্ছা, সেনাবাহিনীর এই অবস্থানে কি তাহলে পতনটাকে অনিবার্য করে তুলল? হ্যাঁ, কার্যত তাই। এরপর তো ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে গেলেন। আর সেই শূন্যস্থানে এলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী। কিন্তু তিনি তো ঠিক রাজনীতিবিদ নন। একদমই না। ক্ষুদ্র ঋণের প্রবর্তক হিসাবে পরিচিতি, একজন মানবতাবাদী। সূত্র বলছে তিনি কিছুটা অনিচ্ছা সত্ত্বেও ছাত্র আর জনগণের অনুরোধে এই দায়িত্ব নিয়েছেন। কিন্তু তার সামনে তো মনে হচ্ছে চ্যালেঞ্জের পাহাড়। অর্থনীতি একটা বড় বিষয়, তাই না? বিশাল চ্যালেঞ্জ। একদিকে রিজার্ভ প্রায় খালি, $৪৮ বিলিয়ন থেকে কমে ১৮ বিলিয়ন। অন্যদিকে আগের সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ। দুর্নীতির অভিযোগটা ঠিক কী রকম? বছরে নাকি প্রায় $১৬ বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। ব্যাংক লুট, ভুয়া কোম্পানি খুলে ঋণ নেওয়া, স্বজনপ্রীতি, এমনকি একজন সাবেক মন্ত্রীর লন্ডনে বিপুল পরিমাণ সম্পত্তির কথাও উঠে এসেছে সূত্রে। তার অর্থনৈতি ঠিক করা আর এই পাচার হওয়া টাকা উদ্ধার করা, এটাই এখন মূল ফোকাস। হ্যাঁ, সরকার তো বলছে এটা হবে বিশ্বের অন্যতম বৃহৎ সম্পদ পুনরুদ্ধার প্রচেষ্টা। কিন্তু কাজটা সহজ না। এর সাথে যোগ হয়েছে নিরাপত্তা সংকট।
নিরাপত্তা সংকট মানে? পুলিশ বাহিনীর অবস্থা ভালো না, মনোবল কম, অনেক থানা ভাঙচুর হয়েছে, র‍্যাব বিলুপ্তির দাবি উঠছে, কিন্তু তারা এখনও আছে, সেনাবাহিনী টহল দিচ্ছে, একটা অস্থির অবস্থা। আর ন্যায় বিচারের প্রশ্নটা, গুম হওয়া পরিবারগুলো? তারা তো দ্রুত বিচার চায়। গুম তদন্তে কমিশন হয়েছে, কেউ কেউ ফিরেও এসেছেন, কিন্তু পরিবারগুলোর ভয় পেছনের যে কাঠামো সেটা হয়তো এখনও সক্রিয়। এদিকে রাজনৈতিক দলগুলো, যেমন বিএনপি, তারা নিশ্চয়ই দ্রুত নির্বাসন চাইবে। হ্যাঁ, বিএপি দ্রুত নির্বাচন চাইছে, কিন্তু ডক্টর ইউনূস বলছেন সংস্কারের জন্য তার সময় দরকার। লক্ষ্য ২০২৬। এখানে একটা টানাপোড়েন আছে। আবার অনেকের মনে ভয়ও আছে, ক্ষমতার এই পালাবদলে শেষ পর্যন্ত পুরনো ধারাতেই সব ফিরে যায় কিনা। সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। কেউ কেউ তো বলছেন বিএনপি আর আওয়ামী লীগ যেন একই মুদ্রার এপিঠোপিঠ। আবার ছাত্রনেতাদের কেউ কেউ নতুন দল গড়ার কথাও ভাবছেন। রাজনৈতিক দৃশ্যপটটা বেশ অস্পষ্ট। এর মধ্যে ভারতের ভূমিকাও তো একটা ফ্যাক্টর। তারা হাসিনাকে আশ্রয় দিয়েছে, প্রত্যর্পণের অনুরোধেও সাড়া দেয়নি। হ্যাঁ, ভূ রাজনীতি একটা বড় কারণ। ভারত হয়তো হাসিনাকে এই অঞ্চলে ইসলামী উগ্রপন্থা বা অন্য ভূ রাজনৈতিক শক্তির বিপরীতে একটা স্থিতিশীল খুঁটি হিসেবে দেখত। সম্প্রতি সংখ্যালঘুদের ওপর কিছু বিচ্ছিন্ন হামলার খবরও এসেছে, যদিও সূত্র বলছে এগুলো মূলত রাজনৈতিক প্রতিশোধ হাসিনার সমর্থকদের ওপর। কিন্তু ভারতীয় মিডিয়ায় এটাকে যেভাবে সাম্প্রদায়িক রং দেওয়া হয়েছে, তাতে দেশে রক্ষণশীল গোষ্ঠীর চাপ বাড়ার একটা ইঙ্গিত পাওয়া যায়। সাকরাইন উৎসব বা সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার সুপারিশও আসছে। আর এত কিছুর মধ্যে শেখ হাসিনা ভারত থেকে অডিও বার্তায় ইউনূসের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে বলছেন, কোনো অনুশোচনা ছাড়াই। হ্যাঁ, সেটাই পরিস্থিতিকে আরও জটিল করছে। একদিকে বিপুল প্রত্যাশা, ছাত্র আন্দোলনের সাফল্য, অন্যদিকে ভঙ্গুর অর্থনীতি, রাজনৈতিক অনিশ্চয়তা, নিরাপত্তার চ্যালেঞ্জ। সব মিলিয়ে সূত্রগুলো যে চিত্রটা আঁকছে, তাতে মনে হচ্ছে দেশটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। নিঃসন্দেহে এক সময়ের গণতন্ত্রের আশার প্রতীক একজন নেতার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হওয়া, এটা একটা বিরাট বিরোধাভাস। তাহলে শেষ প্রশ্নটা বোধহয় এটাই থাকে, শুধু নেতা বদলানোই কি যথেষ্ট, নাকি আসল চ্যালেঞ্জটা হলো কয়েক দশক ধরে গেড়ে বসা এই দমনপীড়ন আর দুর্নীতির ব্যবস্থাটাকে পুরোপুরি উপড়ে ফেলা, বিশেষ করে যখন প্রতিবেশী দেশ আর ভেতরের নানা গোষ্ঠী চাপ তৈরি করছে। সেটাই, সিস্টেমিক পরিবর্তন আনাটাই আসল কথা। কাজটা অত্যন্ত কঠিন, কিন্তু জরুরি।